আজকে আমরা একটা খুবই স্পর্শকাতর এবং জটিল বিষয় নিয়ে আলোচনা করব ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে লেখা একটি বহুল বিতর্কিত প্রতিবেদনের বিভিন্ন দিক আমরা এক এক করে তুলে ধরব। আমাদের আজকের আলোচনাটা শুরুই হচ্ছে একটা সংখ্যা দিয়ে ৫৭। ২ দিনের সেই ভয়াবহ বিদ্রোহে ঠিক এই কজন্য সিনিয়র সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ঘটনাটাকে আমরা সবাই একটা জাতীয় ট্র্যাজেডি হিসেবেই জানি, কিন্তু এর যে সরকারি ভাষ্য তার বাইরেও কিন্তু অনেক রকম কথা, অনেক বিতর্কিত তত্ত্ব বছরের পর বছর ধরে সামনে এসেছে। তো এইরকমই একটা বিতর্কিত রিপোর্ট যেটা লিখেছেন শাহাদত হোসেন খান, সেটার ভেতরেই আমরা আজকে ঢুকব, দেখব ঠিক কি কি অভিযোগ সেখানে তোলা হয়েছে, যেখানে বিদেশি শক্তি আর দেশের ভেতরের বড় বড় ষড়যন্ত্রের দিকে সরাসরি আঙুল তোলা হচ্ছে। আচ্ছা, তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব সেই সময়ের প্রেক্ষাপট, তারপর একে একে মূল অভিযোগগুলো আর তার পেছনে কি প্রমাণ হাজির করা হয়েছে সেগুলো খতিয়ে দেখব। তো চলুন একটু পিছিয়ে যায় সে ২০০৯ সালের ফেব্রুয়ারির কথা, যখন পিলখানায় তখনকার বিডিআর মানে বর্ডার গার্ডদের বিদ্রোহে পুরো দেশ লিটারালি কেঁপে উঠেছিল। তাদের ক্ষোভটা ছিল আর্মি অফিসারদের বিরুদ্ধে, তা ঠিক, কিন্তু প্রশ্নটা হলো সাধারণ একটা বিদ্রোহ কিভাবে এত ভয়ঙ্কর, এত নৃশংস একটা হত্যাকাণ্ডে পরিণত হলো? এই প্রশ্নটার উত্তরই কিন্তু এখনও মেলেনি। এই যে রিপোর্টটা নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনের কারণ বা মোটিভ নিয়ে একেবারে একটা বিস্ফোরক দাবি সামনে নিয়ে আসে। রিপোর্টটা সরাসরি বলছে এর পেছনের মূল কারণ নাকি বেতন ভাতা নিয়ে সাধারণ কোনো ক্ষোভ ছিল না, না, বরং এটা ছিল একটা ঠান্ডা মাথার সুপরিকল্পিত অপারেশন। উদ্দেশ্য বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল একেবারে ভেঙে দেওয়া, প্রতিশোধ নেওয়া। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না, যে এত বড় একটা প্ল্যান এটা কিভাবে তৈরি হলো, কারা ছিল এর পেছনে? চলুন রিপোর্টটা ঠিক কি বলছে সেই কথিত ষড়যন্ত্রের গভীরে একটু ঢোকা যাক। এই রিপোর্টে কিন্তু কোনো রাগঢাক না রেখেই বেশ কিছু হাই প্রোফাইল রাজনৈতিক নেতার নাম বলা হয়েছে। অভিযোগটা হলো এনারা আর বিদেশি কিছু এজেন্ট মিলে বেশ কয়েকটা গোপন বৈঠক করে পুরো প্ল্যানটা ফাইনাল করেন। এখন এই সাক্ষ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে অভিযোগ করা হচ্ছে ওই গোপন বৈঠকগুলোতেই নাকি পুরো প্ল্যানটা বদলে যায়। মানে প্রথমে হয়তো শুধু আর্মি অফিসারদের জিম্মি করার কথা ছিল, কিন্তু সেখান থেকে সরে এসে সরাসরি গণহত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্টের সবচেয়ে বড় আর বিস্তারিত অংশটা কিন্তু কয়েকজন প্রত্যক্ষদর্শকের সাক্ষ্যের ওপর ভিত্তি করে লেখা। তাদের সবার অভিযোগে একটা কমন জিনিস পাওয়া যায়, আর সেটা হলো হামলার সময় পিলখানার ভেতরে নাকি অস্ত্র হাতে বহিরাগত লোক ঢুকে পড়েছিল। যেমন ধরুন নিহত ক্যাপ্টেন তানভীরের এই সাক্ষ্যটা, রিপোর্টটা এটাকে খুব গুরুত্ব দিয়ে সামনে এনেছে। তার কথা অনুযায়ী মারা যাওয়ার ঠিক আগে তার স্বামী তাকে পিলখানার ভেতরে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের উপস্থিতির কথা বলছিলেন। শুধু একজন নয়, রিপোর্টে আরও বেশ কয়েকজন সাক্ষীর কথা বলা আছে। তারা এমন কিছু সশস্ত্র লোককে দেখার কথা বলেছেন যাদের দেখতে একদমই বিডিআর সোলজারদের মতো ছিল না, আর তারা কথাও বলছিল অন্য ভাষায়। এমনকি আরেকটা বিবরণে তো সরাসরি বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের সময় নাকি হিন্দি আর ইংরেজিতে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছিল। এই সবগুলো ঘটনাই কিন্তু ওই বাইরের লোক বা বহিরাগতদের উপস্থিতির থিওরিটাকেই আরও জোরালো করে, অন্তত রিপোর্ট অনুযায়ী। আচ্ছা, এই যে এতগুলো প্রত্যক্ষদর্শীর কথা, এগুলোকে সাপোর্ট করার জন্য রিপোর্টটা এরপর কিছু অফিশিয়াল ডেটা সামনে আনে। যেমন দেখুন এই ইমিগ্রেশনের তথ্যটা, এখানে দেখানো হচ্ছে হত্যাকাণ্ডের ঠিক আগে এবং পরে বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়ার তথ্যে একটা বড় গরমিল ছিল। রিপোর্টটা দাবি করছে এই অস্বাভাবিক আসা যাওয়াটাই একটা বড় প্রমাণ হতে পারে। তো একদিকে ভেতরের ষড়যন্ত্র আর বহিরাগতদের উপস্থিতি, এরপর ঘটনাটা কিভাবে একটা বড় জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক দিকে মোড় নিল, চলুন সেটা দেখা যাক। আর সবচেয়ে বড় প্রশ্ন, সেনাবাহিনী কেন সময়মতো কোনো অ্যাকশনে যেতে পারল না? রিপোর্টটা বলছে বাংলাদেশ আর্মি কিন্তু তাদের অফিসারদের বাঁচানোর জন্য রেস্কিউ অপারেশন চালাতে পুরোপুরি তৈরি ছিল, কিন্তু তাদের থামিয়ে দেওয়া হয়। কিভাবে? ভারতের তরফ থেকে সরাসরি মিলিটারি হস্তক্ষেপের হুমকি দিয়ে। আর এই হুমকিটা যে কতটা সিরিয়াস ছিল সেটা বোঝানোর জন্য রিপোর্ট একজন সাবেক পররাষ্ট্র সচিবের কথা উল্লেখ করেছে।
তার ভাষ্যমতে তিনিও নাকি শুনেছিলেন যে আর্মি চিফকে বলা হয়েছিল ফোর্স ব্যবহার না করতে, কারণ করলে নাকি 1 ঘন্টার মধ্যে ঢাকায় ইন্ডিয়ান প্যারাট্রুপার নামবে। রিপোর্টের দাবি অনুযায়ী মূল পয়েন্টটা এখানেই। দেশের ভেতরের একটা সংকটকে একবারের শুরুতেই আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছিল, আর এর ফলে সেনাবাহিনীর হাত পা কার্যত বাধা হয়ে যায়, তারা কোনো অপারেশন চালাতে পারেনি। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম সব মিলিয়ে এই বিতর্কিত রিপোর্টটা ঠিক কী ছবি আঁকার চেষ্টা করছে? চলুন পুরো বিষয়টা একবার এক জায়গায় করে দেখি। তো মূল যে যুক্তিগুলো দাঁড় করানো হয়েছে সেগুলো হলো, প্রথমত মোটিভ বা উদ্দেশ্য ছিল আগের সীমান্ত হত্যার প্রতিশোধ। দ্বিতীয়ত পদ্ধতিটা ছিল দেশের রাজনৈতিক নেতা আর বিদেশি এজেন্টদের এক বিশাল ষড়যন্ত্র। তৃতীয়ত এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বিডিআর বিদ্রোহকে একটা কভার বা আবরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। চতুর্থত এর পক্ষে প্রমাণ হিসেবে হিন্দিভাষী বহিরাগতদের প্রত্যক্ষদর্শী বিবরণকে সামনে আনা হয়েছে। আর সবশেষে বলা হচ্ছে, ভারতীয় সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আর্মিকে উদ্ধার অভিযানে যেতে দেওয়া হয়নি। মানে সোজা কথায় এটা কোনো সাধারণ বিদ্রোহ ছিল না, ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই সবকিছু আমাদের একেবারেই শেষে এসে একটা খুব মৌলিক প্রশ্নের মুখোমুখি করে দেয়। যখন একটা জাতীয় ট্র্যাজেডির অফিসিয়াল ভাষ্যের বাইরে এরকম একটা শক্তিশালী, বিস্তৃত কিন্তু বিতর্কিত আখ্যান সামনে আসে, তখন আসলে ইতিহাস কিভাবে লেখা হয়, আমরা কোনটাকে মনে রাখি আর কোনটাকে নিয়ে বিতর্ক চলতেই থাকে?